নমস্কার, আমি রতন চক্রবর্তী, রাজনীতির অ আ ক খ, এবিসি অফ পলিটিক্স। আজকে শুক্রবার, আজকে আবার আপনাদের সামনে এই চ্যানেলে এসেছি। আজকে যে বিষয়ে আলোচনা করব, এই বিষয়টা নিয়ে আজকে সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে যাচ্ছে। ভারতবর্ষ আগামী দিনে কি এক অন্ধকার জগতের মধ্যে ঢুকে যাচ্ছে। ভারতবর্ষের আগামী দিন কি খুব দুঃখের। ভারতবর্ষের মানুষ আগামী দিন খেতে পড়তে পারবে কি পারবে না, তাদের খাওয়া পড়াটা নিশ্চিত কি নিশ্চিত নয়, এই প্রশ্ন নিয়ে আজ সারা ভারতবর্ষ যেমন তোলপাড়, আমি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলব। এই বিষয়টা এত মারাত্মক যে এই বিষয়টা যদি এই মুহূর্তে আমরা বুঝতে না পারি বা বুঝতে না চাই, তাহলে পরে আমাদের সামনে একটা অন্ধকারের দিন এগিয়ে আসবে। হঠাৎ করে দেখলেন ভারত সরকার পরপর কতগুলো অর্ডিন্যান্স জারি করলেন, তারপর অর্ডিন্যান্সের পর সেটা পার্লামেন্টে পাশ করালেন। লোকসভায় তাদের মেজরিটি ছিল, লোকসভায় করেছেন, একটা সংশোধনীয় গৃহীত হয়নি। কিন্তু রাজ্যসভায় যেভাবে, যে কায়দায়, যে ঢঙে সম্পূর্ণ গণতান্ত্রিক রীতিনীতিকে, পার্লামেন্টারি প্রসিডিংসকে নস্যাৎ করে দিয়ে যেভাবে এই বিল পাশ করালেন, তা ভারতবর্ষের ইতিহাসে একটা কালো দিন হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কৃষি বিল, এবং তারপরেই একটা শ্রম বিল পাশ করলেন, শ্রমিকদের একটা বিল পাশ করলেন। প্রথম কৃষি বিলটা বলি। আমি সহজ সরল ভাষায়, যেহেতু শহরের মানুষ, যারা শহরের মানুষ এটা দেখবেন, তাদের কাছে অনেকগুলো বিষয় খুব খটমটে লাগতে পারে। কারণ কৃষক কি করে তার শস্য উৎপাদন করে, তারপর কি করে সেটা বিক্রি হয়, কে সেই মাল কেনে, এই বিষয়ে শহরের মানুষের খুব বেশি ধারণা নেই। শহরের মানুষের খুব বেশি ধারণা নেই বলেই আমার বিশ্বাস। কিন্তু নেট এফেক্ট, কৃষকের উৎপাদিত ফসল আমরা ব্যবহার করি বা কনজিউম করি, তাই চিন্তাটা শহর এবং গ্রাম দুই জায়গার মানুষের পক্ষেই খুব মারাত্মক। কৃষি বিলে বলা হয়েছে, 1 নম্বরে বলা হয়েছে, আমি 1, 2, 3 করে বলবো। 1 নম্বরে বলা হয়েছে, প্রথম বিল, ফার্মার্স প্রডিউস প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন বিল 2020, অর্থাৎ কৃষকের উৎপাদন এবং তার বাণিজ্যিকরণ, এই নিয়ে একটা কথা বলা হয়েছে বিলে। আগে কি ছিল আর এখন কি, এই দুটোর মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারবেন। বলা হয়েছে যে এখন থেকে কৃষক তার উৎপাদিত যে দ্রব্য, যে ফসল, তা সে যেখানে খুশি বিক্রি করতে পারবে। সে যদি মনে করে হাটে বেচবে, হাটে বেচবে, বাজারে বিক্রি করবে, বাজারে বিক্রি করবে, এফসিআই এর গুদামে দেবে, এফসিআই এর গুদামে দেবে, কিংবা মান্ডিতে দেবে, কিংবা সে যদি মনে করে সে বাইরেও, অর্থাৎ ইন্টারস্টেট, ভারতবর্ষের মধ্যে যে কোনো রাজ্যে সে তার ফসল বিক্রি করতে পারে। এখন আমি জানি না, এই সিস্টেম তো আগেও ছিল, এই সিস্টেম আগেও ছিল, কৃষক তার ফসল সে যে কোনো জায়গায় বিক্রি করতে পারত। এখন এর শুনতে খুব ভালো শোনায় যে সত্যিই তো কৃষকের জন্য একটা নতুন বিল এলো, কৃষক ইচ্ছে করলে বাইরে বিক্রি করতে পারবে। হ্যাঁ, বাইরে বিক্রি করতে পারতো, এতদিনও পারত, কিন্তু সবকিছু স্বাদ আর সাধ্যের মধ্যে থাকতে হবে।
এই নিয়ে একটা বিক্ষোভ। এই তিনটে এই যে কৃষি বিল, এক নম্বরে বললাম ফার্মার্স প্রডিউস প্রোটেকশন অ্যান্ড ফ্যাসিলিটেশন বিল 2020 হচ্ছে একটা। তা প্রথমটা নিয়ে আলোচনা করলে এটা হচ্ছে উৎপাদিত ফসল এবং তার বাণিজ্যিকরণ কিভাবে হবে। আমি দুটো শব্দ বলে রাখি, এক হচ্ছে এফসিআই মানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এমএসপি এই শব্দগুলো আসবে তাই আমি আগেই বলে রাখলাম। এমএসপি মানে হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। সরকার কৃষক যখন চাষ শুরু করে, ধরো আমি ধান বপন করছি, এই বপন করার আগেই এফসিআই বলে দেয় যে এবার ধানের দাম আমার এখানে যদি কৃষক বিক্রি করে তাহলে ধানের দাম এত, আর ধরুন 50 টাকা কি 25 টাকা, এটা বলে দেয় আগেই। তার মানে নিশ্চিত যে কৃষক এই ধানটা যখন উৎপাদিত হবে, যখন ধান কাটবে, কাটার পরে এই ধান যদি এফসিআই এর গুদামে নিয়ে যায় সে 25 টাকা পাবে, কনফার্ম, গভর্নমেন্ট পেমেন্ট করে। এমএসপি মানে হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস, মানে ন্যূনতম মূল্য, ন্যূনতম সহায়ক মূল্য। কে ঠিক করে? এটা ঠিক করে সিএসিপি। আমি কদিন ধরেই দূরদর্শনের চ্যানেলে দেখছিলাম একজন বিজেপি নেতা বলছিলেন এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার তো বটেই, কিন্তু এটা ঠিক করে এফসিআই এবং তার আন্ডারে এটা ঠিক করে সিএসিপি মানে হচ্ছে কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস। সিএসিপি এই এমএসপিটা ঠিক করে দেয়। সিএসিপি কার আন্ডারে? এফসিআই এর আন্ডারে। ব্যাপারটা ক্লিয়ার হলো? এতদিন পর্যন্ত কৃষক ধান উৎপাদন করুক, গম উৎপাদন করুক, আলু উৎপাদন করুক, এগুলো নিয়ে তারা বাজারে বিক্রি করতেন, হাটে বিক্রি করতেন, বাজারে বিক্রি করতেন, কোনো ব্যবসায়ী এলো ব্যবসায়ীর কাছে বিক্রি করতেন, গভর্নমেন্টের এফসিআই থেকে যেতেন বা মান্ডিতে যেতেন। এই মান্ডি মানে হচ্ছে ইটস এ প্লেস, একটা জায়গা যেখানে অনেক জায়গা যেখানে এই ফসলগুলো বিক্রি করে রাখে। এই মান্ডি সিস্টেমটা মনে রাখতে হবে, এই মান্ডি সিস্টেমটা উত্তর ভারতের পাঞ্জাব, হরিয়ানা ইত্যাদি রাজ্যেই বেশি। যেমন বিহারে এই মান্ডি সিস্টেম নেই, বিহারে এই মান্ডি সিস্টেম তুলে দেওয়া হয়েছে অনেকদিন। বিহারে যেটা আছে বাজার কমিটি দাম নির্ধারিত করে, এবং এর ইংরেজি শব্দটা হচ্ছে এপিএমসি মানে হচ্ছে এগ্রিকালচার প্রডিউস মার্কেটিং কমিটি। অর্থাৎ আমি খুব সহজে যদি বলি বাজার কমিটি। এতদিন কৃষক কি করতেন? এই বিলের যে গন্ডগোল সেটা হচ্ছে এমএসপি নিয়ে। পাঞ্জাব হরিয়ানায় যেহেতু 5 কিলোমিটার 7 কিলোমিটার অন্তরই একটা করে মান্ডি আছে, তাই সেখানকার চাষিরা মাল তুলতো, মান্ডিতে জমা দিত, সেখান থেকে তারা টাকা পেয়ে যেত। আর মনে রাখতে হবে এনএসএসও রিপোর্ট অনুযায়ী, এনএসএসও একটা সংস্থা ভারত সরকারের যারা ডাটা দেয়, বেকারি কত এরকম আর কি যারা ডাটা দেয়, সেই সংস্থাটাকে তুলে দেওয়া হয়েছে। তাদের লাস্ট রিপোর্ট অনুযায়ী যে মাত্র যা ফসল উৎপাদিত হয় তার 6% যায় গভর্নমেন্টের স্টোরে। সে এফসিআই এর গুদামেই যাক, এফসিআই এর গুদাম যারা মিনিমাম সাপোর্ট এমএসপি মেনে এমএসপিতে যারা বিক্রি করে সেটা হচ্ছে 6%। ফলে বাদবাকি 94% বিভিন্ন ভাবে বিক্রি হতো। এখন মোদী সরকার বলছেন আমরা কৃষকদের বাঁচাতে চাই বলে ওনারা মাঝখানে মধ্যস্বত্বভোগী বা ফোরেদের হাত থেকে নিজেদের বলছে ফোরেদের হাত থেকে চাষিদের বাঁচাতে হবে। কিভাবে বাঁচাবে তার সঠিক পদ্ধতি একটা তারা 3 বিলের, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্টে বলেছে। মোদী সাহেব বলছেন আমরা তো এমএসপি রাখতে চাই, আর এমএসপি তো রইল,
কিন্তু সবচেয়ে প্রবলেম হচ্ছে, ধরুন কৃষক মাল নিয়ে গেল গুদাম, ফুড কর্পোরেশনের বিক্রি করবে, যেখানে এফসিআই গুদামে গেল। এখন সব মাল তো ওরা কিনবে না। ওরা যেটা করছে, ওরা এখন টাকা, যেহেতু গভর্নমেন্টের হাতে কোনো টাকা নেই, তাই গভর্নমেন্ট একটা অদ্ভুত কাজে এই বিলটা আনলো যে এফসিআই গুদামে যখন চাষি যাবে, বলবে দেখো আমার মজুদ করার মতো মজুদ ভান্ডার সম্পূর্ণ ফিল আপ হয়ে আছে, আমি তোমার মাল এই মুহূর্তে আজকে তো নিতে পারছি না, আমার বস্তা নেই। ফলে কৃষককে ওখান থেকে ফিরে আসতে হয়। এবার মাঝখানে ফোরেরা ধরে এমএসপি যা তার তুলনায় অনেক কম দামে তারা চাষিদের কাছ থেকে কেনে। কারণ চাষিরা মালটা আবার ফেরত নিয়ে যাবে, আবার তারপরে আবার একটা ডেটে আসবে, এইভাবে তো হয় না। তাতে চাষিদের অনেক লস বাড়ে। তাই মাঝখান থেকে ফোরেরা এই লাভটা করে, তারা নিয়ে গুদামজাত করে। এটা কিভাবে মোদি সাহেব সরাবেন তার একটা পদ্ধতি দিয়েছেন। এবং সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে, কৃষি ব্যাপারটা রাজ্য সরকারের অধীন, কিন্তু রাজ্য সরকারের সাথে কোনো কথা না বলে, কোনো মুখ্যমন্ত্রীর সাথে কোনো কথা না বলে হঠাৎ করে রাতের অন্ধকারে অর্ডিন্যান্স, তারপরে লোকসভায় পাস, তারপর রাজ্যসভায় সমস্ত নিয়ম ভায়োলেট করে কৃষি বিল পাস। তাহলে 94% যারা চাষি তারা তো এইভাবেই বিক্রি করত। এবার খুব বড় একটা কথা বলেন মোদি সাহেব, শুনতে কি ভালো, যে কৃষক তার মাল বাইরের রাজ্যেও বিক্রি করতে পারবে। সত্যি তো পারবে? তো কর্পোরেটের কাছে বিক্রি করতে পারবে? পারবে তো। পশ্চিমবাংলার কৃষক, মনে রাখতে হবে যে আমাদের দেশে 86% কৃষক তারা কিন্তু মার্জিনালাইজড, অর্থাৎ তাদের জমির পরিমাণ 2 থেকে 3 হেক্টরের মধ্যে কিংবা তারও কম। এখান থেকে হুগলি জেলা বা বর্ধমান জেলা থেকে ধান উৎপাদন করে সেই চাল সেই উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে বিক্রি করবে, এই ভাবনা নিয়ে যারা চলে, আমি জানি না তাদের বাস্তবের মাটিতে পা আছে কিনা। আমি ভারত সরকারের, ভারতের বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকারের এই যে ভাবনা, এটা কতটা বাস্তব সম্মত এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং সন্দেহ আছে বলেই আজকের দিনে সারা ভারতবর্ষে, এই মুহূর্তের খবর, সারা ভারতবর্ষের জুড়ে কৃষিজীবী মানুষ আজকে রাস্তায় নেমে পড়েছে। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমি যখন আপনাদের সাথে এই অনুষ্ঠান করছি, তার আগেই আমি খবর দেখছিলাম, তাতে বিভিন্ন চ্যানেলে দেখলাম সারা পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, সমস্ত জায়গায়, ইভেন গুজরাট, কৃষকরা রাস্তায় নেমে পড়েছে। এটা তাদের বাঁচা মরার সওয়াল। সবচেয়ে বড় কথা, এই 94%কে কি করে বাঁচাবেন? এবার উনি দ্বিতীয় একটা বিল আনলেন। দ্বিতীয় বিল কি বলছে, মানে যেটা কত অবাস্তব ব্যাপারটা আমি বললাম, এ রাজ্যের চাষি উত্তরপ্রদেশে বেচবে। দ্বিতীয় বিল যেটা আনলেন সেটা হচ্ছে ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস। বাহ, এইখানে উনি এবার বলছেন তাহলে কৃষকরা কি করে বাঁচবে? বাঁচবে কন্ট্রাক্ট ফার্মিং, কন্ট্রাকচুয়াল ফার্মিং। তার মানে এখন থেকে এই কন্ট্রাক্ট ফার্মিং ব্যাপারটা 2012 সালে প্রথম মনমোহন সিং কিন্তু করেছিলেন, কিন্তু খুব স্মল স্কেল, অল্প অল্প জমিতে, খুব বিরাট বড় বড় কর্পোরেটকে ঢুকতে দেননি। মোদি সাহেব এবারের বিলে বললেন যে বড় বড় কর্পোরেট হাউস, সে আম্বানি হতে পারে, আদানি হতে পারে, ওয়ালমার্ট হতে পারে, বিদেশের কোম্পানি হতে পারে, যে কোনো কোম্পানি এসে চাষির সাথে সে চুক্তি করবে। চাষির সাথে চুক্তি করবে আগে, যে দেখো আমি তোমার থেকে গম নেব, কি আমি তোমার থেকে আলু নেব। ধরুন ব্রিটানিয়া কোম্পানি এলো, এসে ভারতবর্ষের যে কোনো প্রান্তে চাষিদের গিয়ে বলল যে আমার ব্রিটানিয়া বিস্কুট তৈরি করতে আমার যে গম লাগে, কয়েক হাজার টন গম লাগবে,
তোমার এখানে ও তো আর একটা 10 হেক্টর জমিতে কি চাষ হয় তা দিয়ে তো তার হবে না। ওরা যেটা করলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাতটা 10টা গ্রাম মিলে যত চাষের জমি আছে প্রত্যেকটা চাষির সাথে এগ্রিমেন্ট কার সাথে হবে? চাষি এবং ধরো ব্রিটানিয়া কোম্পানি কিংবা লেইস যারা আলু কিনে পটেটো চিপস তৈরি করবে, কিংবা পার্লেজি, এটাও বোধহয় ব্রিটানিয়া। তো এই কোম্পানিগুলোর সাথে চুক্তি হবে। চুক্তিতে বলবে যে তোমার থেকে আমি 25 টাকা কেজি দরে গম নেব, বাজারে গমের দাম যাই হোক না কেন। এবং নিশ্চয়ই বাজারে যদি গমের দাম 30 টাকা হয়, তবে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, তবেই ওরা বলবে আমি 25 টাকা বা 22 টাকা দরে তোমার থেকে নেব। এই একটা এগ্রিমেন্ট চাষিদের সাথে হবে। হলো, আজকে কৃষক সমাজ বিদ্রোহ করছে, কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কারণটা কি? মোদি বলছে এতে চাষিরা সিকিউর, অর্থাৎ ধরো 25 টাকা যদি দর নির্ধারিত হয়, এখানে এগ্রিমেন্ট করলো একটা বড় কোম্পানি ভার্সেস 200 কৃষক, ইন্ডিভিজুয়ালি যার যতটুকু জমি, প্রত্যেকের সাথে ওরা এগ্রিমেন্ট করবে। চাষ শুরু হলো, এর জন্য কিছু অগ্রিম তারা দেবে। চাষ শুরু হলো, চাষের পরে যে সময় ওরা এবার ব্রিটানিয়া কোম্পানি তার ট্রাকটা লাগিয়ে দিল, চাষি মালটা তুলে দেবে। সেই সময় যদি বাজার দর, ধরো গমের কথা বলি, গমের বাজার দর যদি তখন 80 টাকাও হয়, তাহলে কৃষককে বিক্রি করতে হবে ওই কন্ট্রাক্ট অনুযায়ী 25 টাকা। আবার যদি 10 টাকাও হয়, তবেও কৃষক ওই সেক্ষেত্রে কৃষকের কোনো লস হবে না, কোম্পানি নেবে ওই 25 টাকা। কত সুন্দর না? শুনতে খুব ভালো লাগছে না? খুব ভালো লাগছে, খুব ভালো তো। এবার নিল, এইভাবে নিতে নিতে দেখা গেল কোনো একবার লস হলো, দুবার লাভ হলো কোম্পানির। এবার তৃতীয়বার সে যখন চুক্তি করলো, তখন দেখা গেল বাজার দর হয়ে গেছে 10 টাকা কি 15 টাকা। অর্থাৎ বাজার দর, গমের বাজার দর যে রেটে সে এগ্রিমেন্ট করেছে তার থেকে কম, কিংবা আলুর বাজার দর যে রেটে সে এগ্রিমেন্ট করেছে কৃষকের সাথে তার থেকে কম। এখানে দুটো অবস্থা হতে পারে। এক হচ্ছে বাজার দর যদি বেশি হয়ে যায়, কৃষক এগ্রিমেন্ট করলো 25 টাকায়, কৃষক দেখছে 80 টাকা করে বাজার দর, আমি ওকে আর দেবো না, আমি মাল বিক্রি করে দিই, সে বিক্রি করে দিতে পারে, তাহলে ব্রিচ অফ কন্ট্রাক্ট হবে। কিংবা এবার বড় বড় কর্পোরেটরা যা করে, তারা কোনোদিন লসে কোনোদিন রান করে না। তারা যদি দেখে বাজার দর কমে গেছে, তাদের দিক থেকেও কিন্তু তারা বলতে পারে দেখো এখন 10 টাকা বাজারে দর, আমি 25 টাকা করে এগ্রিমেন্ট করেছি, আমি কিন্তু ভাই 15-16 টাকার বেশি দিতে পারবো না। এবার একজন ভায়োলেট করলো, কোথায় যাবে তখন? কৃষক আর কর্পোরেট তার মধ্যে চুক্তি হচ্ছে, কোথায় যাবে তারা? সেক্ষেত্রে গভর্নমেন্ট বলছে যে মান্ডির যারা আধিকারিক থাকবে, সেকে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি বা গভর্নমেন্ট অফিসার, তার কাছে গিয়ে এই ডিসপুটটা মিট আপ করতে হবে। এবার আমার প্রশ্ন, ভারতবর্ষে কোনোদিন শুনেছেন তাহলে ওই যে অফিসার যিনি ডিসপুটটা মিট আপ করবেন, সেই অফিসার গভর্নমেন্টের অফিসার, সে মায়না পায়? ডিসপুট মেটালেও মায়না পাবে না, না মেটালেও মায়না পাবে। এটা অপ্রিয় হলেও সত্য যে তখন ওই যে কৃষক যারা অশিক্ষিত, যারা ভালো লেখাপড়া জানে না, তারা এবার আর্গুমেন্ট দিতে শুরু করবে, তারা তাদের কথা বলবে, আর মাল্টিন্যাশনাল কোম্পানি কিংবা বড় বড় কোম্পানি যারা এগ্রিমেন্ট করেছে তারা আবার অফিসারকে বোঝাবে তাদের মতো করে। এবার কোনো এক কারণে দেখা যায় যে অফিসাররা সব সময় ওই বড় লোক মাল্টিন্যাশনাল কোম্পানির পক্ষেই কথা বলবে, পেছন দরজায় কি হয় জানি না। কিন্তু ভারতবর্ষের মানুষ এটা সত্যিকারের তাদের অভিজ্ঞতা, ওই মাল্টিন্যাশনাল কোম্পানির কথাই কিন্তু বলবে ওই অফিসার যিনি বিরোধ মীমাংসা করতে এসছেন বা যার ওখানে গেছে বিরোধটা। মাঝপথে একটা কোম্পানি বন্ধ হয়ে গেল, আমি চুক্তি করলাম, এবার কৃষক চুক্তি করে বসে আছে, মাল যখন উঠবে দেখে কোম্পানি বন্ধ, কেউ আসে না, তখন কৃষকের কি অবস্থা হবে? তখন গভর্নমেন্টের মধ্যে নেই, গভর্নমেন্ট কিন্তু একবারও বলেনি যে আমি তখন তোমাকে উদ্ধার করতে এগিয়ে আসবো না।
এই চুক্তিতে কোথাও বলা হয়নি, চুক্তিতে যে কথা বলা হয়নি মিনিমাম সাপোর্ট প্রাইস, এই শব্দটা নেই। আর এই কৃষক বিপদে পড়লে বলছে ওই আধিকারিক যা করবে তাই করবে। এই নিয়ে লোকসভায় সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছিল, একটু ভাবুন। এটা খুব একটা যে খারাপ সে কথা আমি বলছি না। হ্যাঁ, কন্ট্রাক্ট ফার্মিং হতেই পারে, খারাপ দিকটা আমি বলবো যে কোন জায়গায় খারাপ। কন্ট্রাক্ট ফার্মিং এ বহু সদস্য তারা সংশোধনী দিয়ে বললেন যে দেখুন, এই কন্ট্রাক্ট ফার্মিং এর সাথে কৃষক, কোম্পানির মালিক এবং পঞ্চায়েতের যিনি প্রধান, সরপঞ্চের যিনি প্রধান তাকে রাখুন। কারণ সরপঞ্চের যিনি প্রধান তিনি যদি এই চুক্তিতে থাকেন, তাহলে পরে ন্যাচারালি তিনি ওই শ্রমিকদের হয়ে, ওই কৃষকদের হয়ে, কৃষকদের পক্ষে তিনি কথা বলতে পারেন। তিনি কথা বলবেন কৃষকদের হয়ে, কারণ তাকে আগামী দিনে নির্বাচন ফেস করতে হবে। সে তার কৃষক ভাইয়ের টানি টানবে। এই প্রস্তাবগুলো সব খারিজ করে দেওয়া হলো। অর্থাৎ মোদ্দা কথা, কর্পোরেটের হাতে সমস্ত চাষের জমি তুলে দেওয়ার একটা বন্দোবস্ত মোদী সরকার করলেন। এবার কর্পোরেট, আমি যদি ধরে নিই কৃষক বঞ্চিত হচ্ছে না, ঠিক আছে, ওরা ঠিকঠাক টাকাই দিচ্ছে। এবার আমার খাদ্যের যে নিরাপত্তা, এটা খুব স্বাভাবিক। একটা ব্যবসায়ী যখন জমি নেবে, এবার দেখলো সে আলুর যদি চাষ করে, আলুর চাষে তার যা লাভ হয়, ধান চাষ করে তার লাভ বেশি হয় না। এইবার কর্পোরেট বলবে ভাই ধান ফান বাদ দাও, তুমি শুধু আলুই চাষ করো, তুমি শুধু আলু চাষ করো। কিংবা যদি মনে করে যে তুলো চাষ করব, সেই তুলোর ব্যবসা যারা করে তারা যদি মনে করে যে আমি এখানে ধানের বদলে অন্য কিছু চাষ করলে আমার লাভ বেশি, তখন তিনি বলবেন যে ধান ফান দরকার নেই, তুমি যাতে আমার লাভ বেশি হয় সেই কাপাস তুলো তার চাষ করো। তার মানে আমার জমিতে ভারতবর্ষের মানুষের খাদ্যের যে নিরাপত্তা, ধানের থেকে লাভ যদি কিছু বেশি হয়, অনেক কিছুতেই ধানের থেকে বেশি লাভ হয় অনেক শস্যে, সেই শস্যগুলোই তারা চাষ করাবে কৃষককে দিয়ে। আমার খাদ্যের নিরাপত্তা থাকবে না। চাষিদের বিদ্রোহের এটাও একটা কারণ, চাষিদের বিদ্রোহের এটাও একটা কারণ, চাষিদের বিদ্রোহের এটাও একটা কারণ। চাষি তার ইচ্ছা মতো চাষ করবে, এটা সে পারবে না। মার্কেট প্রাইস সে 25 টাকায় এগ্রিমেন্ট করলো, মার্কেট প্রাইস তখন যদি বেশি হয় তাতেও সে বিক্রি করতে পারবে না। কম হলে সে অ্যাসিওর হবে যে কোম্পানি আমায় দেবে, কিন্তু কোনো কোম্পানি, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি এইরকম লসে রান করলে সে দেবে না, তখন সে চুক্তি ভায়োলেট করবে। আর চুক্তি ভায়োলেট করলে রায় তার পক্ষেই যাবে, কারণ সেই মান্ডির আধিকারিক যিনি গভর্নমেন্টের অফিসার, যে কোনো কারণেই হোক, ভারতবর্ষে অফিসারদের এটাই চরিত্র, তারা কর্পোরেটদের হয়ে কথা বলে। পেছন দরজায় কি হয় কেউ জানে না। আমি বোধহয় বোঝাতে পারলাম। তাহলে আমার খাদ্যের নিরাপত্তা কিন্তু রইল না। যদি দেখা যায় ধানের বদলে লঙ্কা চাষ করলে কর্পোরেটদের লাভ বেশি হয়, বলবে কোথাও ভারতবর্ষের কোনো দরকার নেই, পুরো পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবাংলা সর্বত্রই তোমরা লঙ্কার চাষ করবে, তাই হবে। আমার খাদ্যের নিরাপত্তা সরকার ছেড়ে দিল। মোদি কিন্তু বলছেন যে না না, এমএসপি উঠছে না, মিনিমাম সাপোর্ট প্রাইস উঠছে না। আরে মিনিমাম সাপোর্ট প্রাইস উঠছে না, তুমি তো তোমার হাতে পয়সা নেই বলে তুমি আজকে টোটালটা কর্পোরেটের হাতে ছেড়ে দিচ্ছ চাষ। তোমার হাতে পয়সা নেই, তোমার গুদামে যেই কৃষক মাল নিয়ে যাবে, হাইয়েস্ট 6% সে যা উৎপাদিত ফসল তার 6% সে গভর্নমেন্টের গুদামে বিক্রি করতে পারে। তাহলে বাদ বাকিটা তুমি কর্পোরেটে তুলে দিচ্ছ, এবং সেই 6%ও তুমি নেবে না। তুমি বলবে যে আমার আজকে বস্তা নেই, আমার মজুত করার ক্ষমতা নেই। ইজ ইট ক্রেডিবল? ভারতবর্ষে এত বছর বাদেও ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত জায়গা পড়ে আছে, বড় বড় জায়গায় তারা এই
ওয়্যার হাউস তৈরি করতে পারতো না, তারা খাদ্য মজুত করার মতো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারতো না। এবারেও যদি মোদি বলতেন যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া মাল কিনে নেবে, মিনিমাম সাপোর্ট প্রাইস এইটা, কৃষকদের দাবি হচ্ছে যে মিনিমাম সাপোর্ট প্রাইসের নিচে যদি কেউ কেনে, মাল কিনতে চায়, সে কর্পোরেট কিনুক আর যাই কিনুক, একটা আইনের প্রভিশন রাখা হোক যে আমার মিনিমাম সাপোর্ট প্রাইসের নিচে যদি কেউ কিনতে চায় সে কিনতে পারবে না, আর যদি কেউ জোর করে বন্দোবস্ত করতে চায় তাকে পেনালাইজ করা হবে, তাকে শাস্তি পেতে হবে। এই শাস্তির ব্যবস্থা রাখা হোক। কৃষকরা তো কিছু অন্যায় বলেনি। মোদি যদি ভালোই চায় তাহলে এফসিআই এর গুদামে নিয়ে নিক, গুদাম তৈরি করুক। এখনো অনেক স্কোপ আছে গুদাম তৈরি করার। দুর্ভাগ্য স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এরকম হয়নি। আর এই যে ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার, এটা একটা রাজ্যের পক্ষে করা সম্ভব। কেন্দ্রীয় সরকার যদি এর বন্দোবস্ত না করে, কোন রাজ্য এইভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে না। এইটা হচ্ছে দ্বিতীয়টা, কন্ট্যাক্ট ফার্মিং। অর্থাৎ আমার খাদ্যের নিরাপত্তা চলে গেল কর্পোরেটের হাতে, এবং তারপরে সে নিয়ম মানবে কি মানবে না, চাষিকে দাম দেবে কি দেবে না, এটাও একটা অনিশ্চয়তার প্রশ্ন। কারণ বড় বড় কোম্পানি লসে যখন 25 টাকায় চুক্তি করবে, যদি দাম পড়ে যায় সে হারগিজ দেবে না, তার থেকে বরং সে যে অগ্রিমটা দিয়েছে সেটা তার লস হোক, সে আর মাল কিনতেই আসবে না। এটাই ভারতবর্ষের বাস্তবতা। আর এত সব জিনিসকে আর লুকাবার কোনো জায়গা নেই। এইবার তৃতীয় যেটা বললেন তো মারাত্মক বিল। তৃতীয়টা বললেন কি, হ্যাঁ, এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট, এটা খুব মারাত্মক। 3 নম্বর বিল যেটা এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট, অত্যাবশ্যকীয় পণ্য আইন, সেটা তুলে দেয়। কি বলা হয়েছিল অত্যাবশ্যকীয় পণ্য আইনে? 1955 সাল থেকে 2020 সাল পর্যন্ত, এই অ্যামেন্ডমেন্ট পর্যন্ত এই আইনটা ছিল। ব্যবসায়ীদের একটা ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে, তারা মাল নেয়, চাল, ডাল, তেল, নুন, তারপর তোমার এসেনশিয়াল কমোডিটি, এরা 22টা কমোডিটিস ছিল। এরা মাল তুলে এরা বড় বড় গুদামে এই মাল স্টক করতে থাকে। এবারের আইনে এসেনশিয়াল কমোডিটি ট্যাক্স তুলে দিয়ে বলা হলো যে একজন ব্যবসায়ী সে ইচ্ছা করলে যত খুশি সে মজুত করতে পারে। তারপরে স্টেটমেন্ট দিয়ে বলা হলো যে যদি জিনিসের দাম বাড়ে তাহলে সরকার তার মধ্যে হস্তক্ষেপ করবে না। ফার্স্ট ক্লাস আইন। এখন থেকে তার মানে চাল, ডাল, তেল, নুন, যা পেঁয়াজ, আলু সব ব্যবসায়ীরা মজুত করবে। আর কোনো এক ব্যবসায়ী যখন অনেক মাল মজুত করে, সে লাভ করার জন্যই করে। এইবার কিছুদিন বাজারে সে মাল ছাড়বে না, যেই বাজারে সে মাল ছাড়লো না, জিনিসটার দাম বাড়লো, বাজারে তেল ছাড়ছে না, তেলের হাহাকার লাগবে। এবার তেলের দাম যখন 120, 130, 140, 150, 160, 170, 200 টাকা হবে, তখন সে বলবে এইবার আমি 180 টাকা করে ছেড়ে দিলাম। তার মানে সে কিনেছিল কততে আর এখন ছাড়বে কততে, হিউজ লাভ। এবার এই অবস্থায় রাজ্যের সরকারের কি অবস্থা? রাজ্যের মানুষ যখন হাহাকার করবে এক একটা জিনিসের জন্য, মজুতদাররা মজুতদারি করেছে, রাজ্য সরকার, সে যে রাজ্য সরকারই হোক, পশ্চিমবঙ্গ হতে পারে, অন্যান্য সব রাজ্য সরকার যখন, যারা সিম্প্যাথেটিক হবে জনগণের প্রতি, যে সিম্প্যাথেটিক রাজ্য সরকার যখন ইন্টারফেয়ার করবে, সে তার পুলিশকে যদি পাঠায় যে গুদাম থেকে মাল তুমি বার করে সাধারণ মানুষকে দাও, সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন জায়গায় তুমি সাপ্লাই করো, সেখান থেকে মানুষ কিনবে। যেই যাবে গুদামে, সঙ্গে সঙ্গে সেই গুদামের মালিক বলবে আপনি কি পাগল? আপনি জানেন না মোদী সরকার আইন করে দিয়েছে আমরা যত খুশি মজুত করবো? হু আর ইউ টু সে? রাজ্যের মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীদের কোনো মান সম্মান থাকবে না। অর্থাৎ সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা যারা জনগণকে খাওয়াবে, সেই জনগণ যখন
রাজ্যের মন্ত্রীদের প্রতি ওপর তাকিয়ে থাকবে, মন্ত্রীরা কিছু করতে পারবে না, তার পুলিশ প্রশাসন গিয়ে ফিরে আসবে, কারণ আইন বলে দিয়েছে মজুতদারি এখন করা যাবে। আমি জানি না ভারতবর্ষের কোন সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট তুলে দেওয়াকে সমর্থন করলো। আমি জানি না। ভারতবর্ষের পার্লামেন্টে সমর্থন করেছে বিজেপি আর তার সহযোগী দুটো দল। কি করে এরা করলো আমি জানি না। আরে বিজেপির মানুষ, তোমাদের তো মানুষের কাছে যেতে হবে। তোমরা জানো মজুতদাররা কি করবে। নরেন্দ্র মোদী নিজেকে বিক্রি করে দিয়েছে, কর্পোরেট দুনিয়ার কাছে মাথা নিচু করে দিয়েছে। নালে কেউ এই কালোবাজারিকে প্রশ্রয় দেয়? 1955 সালে এই অ্যাক্ট করা হয়েছিল যে সাধারণ মানুষকে যাতে কালোবাজারি দ্বারা, তাতেও রোখা যায় না। বিভিন্ন সময় কালোবাজারি হয়, আজও হচ্ছে, রোখা যায় না। তার মধ্যে একদম পরিষ্কার আইন করে বললেন মজুতদারি করা যাবে। তার মানে এই কর্পোরেটরা বিভিন্ন জায়গা থেকে ওই যে কন্ট্রাক্ট ফার্মিং, তার মাধ্যমে জিনিস কিনবে, ইচ্ছামতো মজুত করবে, ইচ্ছামতো মজুত করে তারপর ক্রাইসিস তৈরি করবে, বাজারে ক্রাইসিস তৈরি করে তারপর আস্তে আস্তে মাল ছাড়বে। হিউজ লাভ তাদের। আর জনগণ তাদের দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাতে। যে দেশের জিডিপি এখন -24%, 23.9 মানে 24% আমি যদি ধরে নিই, সেই দেশে মানুষের পারচেসিং পাওয়ার কমে গেছে। তারপরে যদি এই আইন কার্যকরী হয়, যা অলরেডি বিল হয়ে গেছে মানে কার্যকরী হয়েই গেল, ভারতবর্ষের কৃষক বাধা দেবে না? ভারতবর্ষের ছাত্র, ভারতবর্ষের যুব, ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দলের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট কেন তুলে দেওয়া হলো? আমি জানি না একটা সভ্য সরকার যারা মানুষের প্রতি দায়বদ্ধ, those who are elected by the people, for the people, of the people, জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের মধ্য থেকে নির্বাচিত হয়েছে, তারা জনগণের সাথে এত বড় বেইমানি, তাদের খাদ্যের কোনো সুরক্ষা থাকবে না। তাই আজকে ভারতবর্ষের মানুষ একযোগে সারা ভারতবর্ষে প্রতিবাদ করছেন। আমি প্রথম অ্যাক্ট 1, অ্যাক্ট 2 আর দিস ইজ 3 নম্বরটা তো খুবই মারাত্মক। তাই আগামী দিনে আমাদের রেশনিং সিস্টেমটা থাকবে কিনা যথেষ্ট চিন্তার কারণ হয়েছে। সরকার বলছে মিনিমাম এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, শান্তাকুমার কমিটি বলেছে মিনিমাম সাপোর্ট প্রাইস ইটস এ বার্ডেন টু দ্য ইন্ডিয়ান ইকোনমি। আর সরকার সেটাকে মেনে নিচ্ছে, বলছে গরিব মানুষকে। আসলে মোদির অসুবিধা হয়েছে কি? মোদির অসুবিধা হয়েছে 2014 সালে মনমোহন সিং আইন করে গেলেন যে এই যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, অর্থাৎ রেশন দোকান থেকে 2 টাকা কেজি চাল 3 টাকা কেজি গম দেওয়া হবে। মোদি গত 6 বছরে ভারতের অর্থনীতির অবস্থা এত খারাপ করে দিয়েছেন, আজকে যেখানে -23.9% জিডিপি, ফলে মানে 15 টাকা কেজি চাল কিনে 2 টাকা কেজি রেশন দোকানে দেওয়ার মতো ক্ষমতা মোদির ইকোনমির কোমর ভেঙে দিয়েছেন মোদি নিজে অর্থনীতির কোমরটা ভেঙে দিয়ে আজকে পাচার জন্য আর এফসিআই তে চাল কিনবেন না, গম তুলবেন না। এখন যখন সবাই চেপে ধরেছে তখন বলছে এই 2.6% আমি গমের মূল্য বাড়িয়ে দিলাম। আরে 2.6% বাড়ালে সেই 6% এর বেশি তো খাদ্যশস্য তোমার ওখানে জমা হবে না। তাই তুমি এই পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, অর্থাৎ আগামী দিনে রেশন দোকান থাকবে কি থাকবে না, আমরা রেশনে চাল পাবো কি পাবে না, একবার ভাবুন তো। এই করোনার মধ্যে আমি বাংলার মুখ্যমন্ত্রীর কথা তো বলছি না, বাংলার মুখ্যমন্ত্রী অনেক উদার। তিনি বলেছেন আগামী জুন মাস পর্যন্ত বিনা পয়সায় যা পাচ্ছে তাই পাবে। এরকম মানবিক মুখ্যমন্ত্রী অন্য রাজ্যগুলোতে নেই। কিন্তু 2 টাকা কেজি চাল আর 3 টাকা কেজি গম এই প্যান্ডামিক সিচুয়েশনে বিনা পয়সায় করে দিয়েছে। মোদি দেখছেন আমার তো আর টাকা নেই, তাহলে কৃষি সেক্টরটাকে এখন বিজনেসম্যানদের হাতে তুলে দিতে হবে।
এবং বিজনেসম্যানরা যত কামাবে আমি সেখান থেকে মাল পাবো। আমি জানি না কোন সুস্থ মানুষ, কোন রুচিসম্মত মানুষ, যাদের দেশের প্রতি এতটুকু টান আছে, যার নিজের প্রতি ভাবনা আছে, আজকে ভাবতে পারেন এই প্যান্ডামিক সিচুয়েশনে, এই করোনার আবহে যদি রেশন দোকানে চাল না থাকে, যদি না থাকতো, সমস্ত ভারতবর্ষে দুর্ভিক্ষ দেখা দিত, মানুষ না খেয়ে মরত। আমি তো অ্যাপ্রিহেন্ড করছি, আমার আশঙ্কা, শুধু আমার আশঙ্কা নয়, সারা ভারতবর্ষের কৃষিজীবী মানুষ, সুস্থ মানুষ, রুচিশীল মানুষ, বিশিষ্ট অর্থনীতিবিদ থেকে শুরু করে সমস্ত মানুষের মধ্যে একটাই ধারণা, মোদী সাহেব কর্পোরেটের কাছে নিজের সরকারটাকে বিক্রি করে দিয়েছে। নালে এরকম আইন কেউ আনে না যে এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট আমি তুলে দিলাম, বিজনেসম্যানদের বললাম তুমি কন্ট্রাক্ট ফার্মিং এ যাও, তুমি চাষিদের থেকে মাল নাও, বাজার দরের থেকে কমে এগ্রিমেন্ট করো, চাষিদের থেকে মাল তোলো, তারপর ওই মালকে গুদামজাত করো, করে আর্টিফিশিয়াল প্রাইসেস বিজনেসম্যান তৈরি করবে, করে তারপর বেশি দামে বিক্রি করবে, আর ভারতবর্ষের মানুষের খাদ্যের নিরাপত্তা চলে যাবে। ভারতবর্ষের মানুষ রেশন দোকানটা থাকলে তবে হয়তো দুটো খেয়ে পরে বাঁচতে পারতো, সেই রেশনিং সিস্টেমটা কে তুলে দেবে। এই বন্দোবস্ত যারা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই, এই কৃষি বিলের প্রতিবাদ করার জন্য, সাধারণ মানুষকে কৃষি বিলটা একটু বোঝাবার জন্য আমি আজকে আমার এই অনুষ্ঠানটা করলাম। এরপরে আর একটা আইন এনেছে, কৃষি নিয়ে যা বলার বললাম, নিশ্চয়ই আপনারা বুঝেছেন। আর প্লিজ যদি না বোঝেন, আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন, আমি বোঝাবার চেষ্টা করব। কারণ এর মধ্যে অনেক বিশদ ব্যাপার আছে যেগুলো শুধু এই 30 মিনিটের একটা চ্যানেল অনুষ্ঠানে সব ক্লিয়ার করা যায় না। এই হচ্ছে কৃষি বিল, যে আগামী দিনে ভারতবর্ষের মানুষ ভিক্ষার ঝুড়ি হাতে নেবে কি নেবে না তা নির্ধারণ করবে, যদি ভারতবর্ষের মানুষ প্রতিবাদ করতে না পারে। আমি জানি না প্রতিবাদ করে ফল কি হবে, তবে প্রতিবাদ করতে হবে মানুষকে। শ্রমবিলে বলা হলো নতুন একটা শ্রমবিল, হঠাৎ রাতের অন্ধকারে সব বিল এখন পাশ হয়ে যাচ্ছে। 22টা বিল পাশ হয়েছে তো 10 দিনের মধ্যে। শ্রমবিল কি বলছে? অর্থাৎ কৃষকের এই দুরবস্থা করে ছেড়ে দিলাম, শ্রমিকের কি হবে? শ্রমিকদের বলছে যদি 300, আগে নিয়ম ছিল 100 পর্যন্ত শ্রমিক যে কারখানায় কাজ করে, সেই কারখানার মালিক যে কোনো সময় কাউকে সরিয়ে দিতে পারতেন, যে তোমার আর কাজ করার দরকার নেই। এটা অন্যায় ছিল, এটাও অন্যায় ছিল। মোদী সরকার গত কয়েকদিন আগে যে নতুন শ্রমবিল 2020 পাশ করলেন, তাতে বললেন 300 শ্রমিক যেখানে কাজ করে, 300 শ্রমিক পর্যন্ত যেসব সংস্থায় কাজ করে, সেখানে হায়ার অ্যান্ড ফায়ার পলিসি, অর্থাৎ যদি মালিক মনে করে কাউকে বিদায় দিয়ে দেবে, কোনো প্রতিবাদ করা যাবে না। শ্রমিককে চাকরি থেকে সে সরিয়ে দিতে পারে, ছাঁটাই করে দেবে, কোনো প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ এমনকি ট্রেড ইউনিয়নের অধিকারের উপর হস্তক্ষেপ করে বিলে বলা হয়েছে যে যদি কোনো প্রতিবাদ করতে হয় 60 দিনের নোটিশ দিতে হয়। 60 দিনের নোটিশে যদি তারপর তাতেও কোনো সমস্যার সমাধান না হয়, তাহলে পরে লেবার ট্রাইব্যুনালে যেতে হয়। তার আগে তুমি কোনো ধর্মঘট করতে পারবে না। আমাকে ছাঁটাই করে দিল, আমি তারপরে 1 বছর পর্যন্ত লেবার ট্রাইব্যুনালে বসে রইলাম, আমি একটা ধর্মঘট করতে পারবো কি পারবো না, আমি প্রতিবাদ করতে পারবো কি পারবো না। অর্থাৎ শ্রমজীবী মানুষের যে অর্জিত অধিকার, যা ভারতবর্ষের সংবিধানে এতদিন স্বীকৃত ছিল, সেই সমস্ত অধিকারকে, শ্রমজীবী মানুষের অধিকারকে, ভাবতে পারেন 300 জন, তার মানে কি একটা কোম্পানি কি করে, একজন মালিক ধরো 900 এমপ্লয়ি আছে, সে তখন কি করবে? সে একটা, তার আন্ডারে 300, তার বউর আন্ডারে 300, তার মেয়ের আন্ডারে 300, 3টে কোম্পানি করে দেবে। এরপর যখন প্রয়োজন হবে, সে যদি মনে করে বোনাস দেবো না, ছাঁটাই করে দেয়। সে যদি মনে করে এই মুহূর্তে আমার দরকার নেই, ওকে ভালো লাগছে না, ওকে তাড়িয়ে দেয়, ওকে কম পয়সা আরেকজনকে পাও, তাড়িয়ে দিয়ে কম পয়সা আরেকজনকে রাখবে। অর্থাৎ কৃতদাস কোথা? একদিকে চাষে নীল চাষের মতো অবস্থা করে ছেড়ে দিল, আর একদিকে শ্রমজীবী মানুষের, শ্রমিকদের কৃতদাসে পরিণত করল।
তাই আপনাদের বলছি যে কৃষক এবং শ্রমিকদের উপর যে বিল আনা হয়েছে, যার ফলে সমস্ত ভারতবর্ষের মানুষের খাদ্যের নিরাপত্তা, শ্রমিকদের চাকরির নিরাপত্তা রইল না, এর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। একমাত্র আপনাদের প্রতিবাদ, সারা ভারতবর্ষের মধ্যে কে কি বলেছেন আমি জানি না, আমি আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট পাইনি। সারা ভারতবর্ষের মধ্যে একজন মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট পেয়েছি, তিনি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এই আইন কালো আইন, এই আইনকে মানা সম্ভব নয়। উনি বলছেন এই আইনের বিরুদ্ধে দরকার হয় ছাত্র, যুব, তোমরা সবাই, কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, যে যেখানে আছেন, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, আপনারা সবাই এর বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। একজন মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর পাশে আমি বাংলার মানুষ হিসাবে বলব, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, সিপিএম কংগ্রেসের কাছে আমি আবেদন করব যে দেখুন, তৃণমূল বড় দল, রাজ্যের শাসক দল, আপনারা আর যাই করুন, আগে প্রধান শত্রুকে চিহ্নিত করুন, বিজেপিকে চিহ্নিত করুন। তৃণমূলের সাথে কংগ্রেসের মিল না থাকতে পারে, সিপিএম এর মিল না থাকতে পারে, কিন্তু একটা বিষয় আপনারা সবাই মিলে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদের ডাক দিয়েছেন, আপনারা তাতে সামিল হন, সবাই মিলে সামিল হন। তারপরে নিজেদের মধ্যে লড়াই বিধানসভা নির্বাচনের আগে করবেন, কোনো আপত্তি নেই। কিন্তু কেন্দ্রের এই তানাশাহী যে রাজ, এই রাজের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনাদেরকে আগে ঠিক করতে হবে মূল শত্রুকে। মূল শত্রু যদি বিজেপি হয়, কংগ্রেস এবং সিপিএম এর কাছে আমার আবেদন, আপনারাও তৃণমূল কংগ্রেসের সাথে একসাথে লড়াই করুন বিজেপির বিরুদ্ধে। তারপর বিধানসভা নির্বাচনের সময় আলাদা আলাদা লড়বেন যদি মনে হয়। 100 বার লড়াই করার অধিকার আপনার আছে। তাই বলছি, নরেন্দ্র মোদীর রাজত্বে কৃষকদেরকে নীল চাষ আর শ্রমিকদের কৃতদাস বানানোর বিরুদ্ধে সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ আজকে গর্জে উঠুন, নাহলে আগামী দিন আমাদেরকে এক অন্ধকার গহ্বরের মধ্যে ঢুকে যেতে হবে, যেখান থেকে আর ভারতবর্ষের মানুষ বাঁচার কোনো রাস্তা পাবে না। নমস্কার, আগামী শুক্রবার আবার আপনাদের সাথে দেখা হবে নতুন সাবজেক্ট নিয়ে।